বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, এখন খুব শর্টলি ব্রিফলি আলাপ করতে চাই আমাদের দেশের বর্তমান ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই আমরা যারা কথা বলি এবং বিভিন্ন পত্রপত্রিকায়ও এগুলো বিভিন্ন সুশীল সমাজ আলোচনা করে আসছে, একটা মেজর ফিল্ড এটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশের। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি উন্নত না হয়, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এবং কোনো সরকারই জনপ্রিয়তা পাবে না। কেউ যদি নিরাপদে চলাফেরা করতে না পারে, জীবনযাপন করতে না পারে, তাহলে সে কখনো ওই ব্যর্থ সরকারকে সাপোর্ট করবে না। এটা আমি ইন জেনারেল বলতেছি। যেমন যখন দেশে একটা সন্তানকে স্কুলে পাঠিয়ে বাইরে পাঠিয়ে মা বাপ যখন নিশ্চিন্ত থাকতে পারে না, একটা লোক ঘরের বাইরে গিয়ে ঘরে ফেরে না আসা পর্যন্ত ঘরের লোকগুলো নিশ্চিন্ত হতে পারে না, তখন এই ধরনের একটা অনিশ্চয়তা যদি রাস্তাঘাটে এবং জনজীবনে বিরাজ করে, তাহলে শান্তি কোথায়? এই শান্তি বা নিরাপত্তা বিধানের জন্য আমাদের প্রধান টুলস হচ্ছে পুলিশ ফোর্স। আমাদের পুলিশ ফোর্স বিগত 15 বছরে আমরা দেখেছি স্বৈরাচারের সময় তাদের হাতের লাঠি হয়ে খেলেছে এবং আমাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাদের অনেকাংশ, আমি সকলের কথা বলবো না, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখলাম পুলিশের ভিতরেই অনেক অসন্তোষ, তারা কাজ করতে পারতেছে না, তারা ট্রমাতে সাফার করতেছে। আগে যে ছিল পুলিশ চিফ ছিল, সে বলেই বেড়াইছে যে পুলিশ ট্রমাতে আছে, কাজ করতে পারতেছে না। 2 বছরের বেশি সময় ধরে আর্মি তাদের কাজ করছে। তো পুলিশ সবসময় হচ্ছে একটা সেফ জোনে থাকতে চায়, একটা কমফোর্ট জোনে থাকতে চায়, এখান থেকে তারা বের হতে পারে না। তারা তাদের চাঁদাবাজি এবং বিভিন্ন মাফিয়া এবং বিভিন্ন অপরাধ চক্রের সাথে তাদের সংযোগ আছে। আমি ফিল্ড লেভেলের কথা বলছি। বিভিন্ন থানায় আপনি যান। আমি কালকে একটা ঘটনার কথা বলি। কালকে ঢাকাতে আমার এক খুবই ঘনিষ্ঠ একজন, তার সন্তান, সে ইন হিজ 30s, সে ওয়ালটনে কাজ করে। গতকাল তার অন্য জায়গায় একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ দিয়ে ফিরে আসার সময় সে ওদিকে বাসে এসে বাস থেকে নেমে কুড়িল থেকে একটা বাসায় যাওয়ার জন্য রাইড শেয়ার করার জন্য ওখান থেকে অনেক কার যায়, একটা কারে উঠল এবং পরবর্তীতে তার ভাগ্যে এবং তার পরিবারের ভাগ্যে নেমে আসে অমানিসার রাত। ভাষায় প্রকাশ করা যাবে না। এই ছেলেকে গাড়িতে তোলার পর সে একটু পরেই তো বুঝে গেল যে হি হ্যাজ বিন কিডন্যাপড, হি ইজ ইন দ্য ক্রিমিনাল গ্যাংস হ্যান্ড। তার মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, তারপরে ল্যাপটপ সব নিয়ে নিল, তাকে মারধর করতে রাখলো তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের পাসওয়ার্ড নেওয়ার জন্য। তারপর এই চলতে চলতে গাড়িতেই তাকে পিটাচ্ছে আর ফোন করে তার মাকে, তার স্ত্রীকে, তার বাবাকে এগুলো শোনাচ্ছে এবং বলছে যে টাকা পাঠাও বিকাশে করে টাকা পাঠালো অনেক ইয়ের পরে। কারণ আপনারা বুঝতে পারেন, একটা মা বা বাপ বা আপনজন যখন তার সন্তান বা স্বামীকে শুনে যে দেখে যে সে অত্যাচারিত হচ্ছে, সে তার উপর অত্যাচার হচ্ছে, তখন কজনা সহ্য করতে পারবে আপনি আমাকে বলেন? ওই মা, তার কাছে টাকা নাই, তবুও তার বোনের কাছ থেকে টাকা নিয়ে কোনো মতে টাকা তার কাছে চাইছিল 3 লাখ। পরে সে বলছে যে আমি গরিব, আমার কাছে টাকা নাই, আমি কোত্থেকে দেব? তো বলে যে ঠিক আছে, নামতে 50,000 আসছে। কারণ এদিকে ওর ক্রেডিট কার্ড থেকে পাসওয়ার্ড নিয়ে অলরেডি তার অ্যাকাউন্ট থেকে 3 লাখের বেশি টাকা হাতায় নিছে।
তো এখন অ্যাট লাস্ট দ্য লং স্টোরি শর্ট, যে তাকে শেষ পর্যন্ত ছেড়ে দিছে, কারণ ও টাকা পাইছে। একবার 30,000 দিল, তারপরে বোধহয় 20,000 দিল, এইভাবে করে। তো এরা তো ভয়ে আর পুলিশ টুলিশে কাউকে বলে নাই। আর ও ধরনের সবার তো আর ও ধরনের কানেকশন থাকে না। তারা ওরে, ওই ছেলে কিছুক্ষণ পরে ফোন করলো, একটা মুদির দোকানে গিয়ে ওখান থেকে ফোন করলো। ফোন করার পর তারপর ওকে নিয়ে আসলো, নিয়ে যা দেখলো অবর্ণনীয়। তাকে এমনভাবে মাটা হয়েছে, মনে হচ্ছে যে একটা আসামিকে পিটানো হয়েছে, একটা চোরকে পিটানো হয়েছে। তার হাঁটু টাটু থেতলাই দিছে, তার ভাষ্যমতে তার গলা দিয়ে রেঞ্চ ঢুকাই দিছে। তো আমার কথা হচ্ছে কি দেশে? আমরা নিরাপদে আছি? পুলিশের কাছে গেছে, পুলিশ আমলে নিচ্ছে না এগুলা। আপনি কি মনে করেন ওই এলাকার পুলিশ এগুলো জানে না? এরা জানে। বিশেষ করে বিভিন্ন এলাকায়, এই যে গাজীপুর বলেন, কোনাবাড়ি বলেন, কালিয়াকৈর বলেন, ঢাকার উপশহরগুলোতে বলেন, ঢাকা শহরেই বলেন, যত থানা আছে, এই থানা সব কিছু জানে, যতগুলো অপরাধ চক্র আছে। এবং সবার কাছ থেকে এরা, সেই পকেটমার থেকে শুরু করে এই হাইজ্যাকার, কিডন্যাপার, সবার কাছ থেকে এরা টাকা খায়। তো আমরা তো জানি, বাংলাদেশের লোক জানি। কাজেই এইটার থেকে বের হয়ে আসতে না পারলে পুলিশ কোনোদিন মানুষের আস্থা অর্জন করতে পারবে না, এবং রাস্তাঘাটে এরা নিগৃহীত হবে। এবং এরা ইউনিফর্ম পরে এই পুলিশ ফোর্সের বেইজ্জতি করবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবে না। এইটা সরকার চুপচাপ এভাবে থাকা উচিত না। সেজন্য পুলিশ ফোর্সের ইমিডিয়েট রিফর্ম জরুরি, সংস্কার জরুরি, এবং স্বৈরাচার আমলের যেসব রদ্দিমাল এখনো পড়ে আছে সেগুলাকে পরিষ্কার করা উচিত। এবং অফিসারদের ভিতরে আপনি দেখেন, যেমন কালকে কেমন ফেসিবাদী অ্যাটিচিউড। সেদিন যাই হোক, ওই ঘটনায় আমি পরে আসছি। সেদিন যে একটা অনুষ্ঠান হলো জুলাই বিপ্লব উপলক্ষে, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, সেখানে যখন কিছু লোকজন পিছন থেকে একটা বিষয় নিয়ে, একটা, ওইটা আমি পরে আসতেছি, ওই যে ডকুমেন্টারি বানাইছে ওইটা নিয়ে কথা বললো, তখন হইচই শুরু হলো। সে দৌড়ে গিয়ে হোম মিনিস্টারকে বলতেছে, স্যার এদেরকে বের করে দেব। তার মানে মিলাই দেখেন তো আপনারা কার কথার সাথে মিলতেছে। ওই যে একটা মারি আর দুইটা উঠে, এই টাইপের পড়ে না। তো এইভাবে ফেসিবাদী স্বৈরাচারী অ্যাটিচিউড নিয়ে লোকজন যদি এই তারেক রহমান সরকারের কাছে থাকে, তাহলে সরকার আগাতে পারবে না, সরকারকে এরা বেইজ্জতি করবে। কাজে এখন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে, এই পুলিশ ফোর্সকে, এই দুর্নীতিগ্রস্ত পুলিশ ফোর্সকে ওভারহলিং করতে হবে। সোজা কথা, এটার জন্য একটা কমিশন করেন, এটাকে ওভারহলিং করতে হবে। এবং জরুরি ভিত্তিতে আমি বলবো, দরকার হলে সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর রিটায়ার্ড অনেক সদস্য আছে, যারা শক্ত সামর্থ্য, বয়স আছে এখনো, এবং তারা শিক্ষিত, তারা প্রশিক্ষিত, তাদেরকে কাজে লাগান। কন্ট্রাক্ট বেসিসে 1 বছর 2 বছরের জন্য আনেন, আইনা এদেরকে স্বল্প প্রশিক্ষণ দিয়া, পুলিশি আইন কানুন একটু বইলা এদেরকে আপনি রাস্তায় নামান, ব্যবহার করেন। ইন দ্য মিন টাইম আপনারা পুলিশ ফোর্সকে ওভারহলিং করেন, পুনঃসংস্কার করেন, রিক্রুট করেন, ট্রেনিং দেন, মোটিভেট করেন, এবং জনগণের পুলিশ ফোর্স বানান। এইভাবে চোর ডাকাত পুলিশ ফোর্স বানাইয়া কোনো লাভ হবে না, যেখানে জনগণ নিরাপদ নয়। একটা কেস দিতে যায়, কেস দেয় না। সেই ছেলে ইয়ে হওয়ার পরে একটা হসপিটালে গেছে, ক্লিনিকে গেছে, তারা নেবে না, ট্রিটমেন্ট দেবে না। আরেকটাতে গেল, ওখানে নিচ্ছে না। তার বউ একা রাত্রের বেলায় কোথায় যাবে? পরের দিন, মানে শেষ রাতের দিকে, তার মা বাপ ঢাকাতে গেছে, আইনা ঢাকাতে একটা হসপিটালে ভর্তি করাইছে। তো এই কোন দেশে আছি আমরা? আমাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাবে, রাস্তা থেকে তুলে আমাকে অত্যাচার করবে, আমার সব কেড়ে নেবে। আমি বিচারের জন্য যাব, বিচার পাবো না। বিচারের লোক যারা আছে, আইনের লোক যারা আছে, তারা আমাকে পাশ কাটাই যাবে। বিভিন্ন আইন কানুন বলবে যে ডায়েরি করেন, এই করেন, এইটা হবে না, এই তথ্য দেন, দীর্ঘসূত্রিতা করবে। হসপিটালে যাব ট্রিটমেন্টের জন্য, আমাকে চিকিৎসা দিচ্ছে না। এই কি হচ্ছে এসব? তো আপনারা এগুলো মাঠ পর্যায়ে এগুলো সরেজমিনে জরিপ করতে হবে, করে এইসব ধরনের ঘটনা যেগুলো অহরহ হচ্ছে,
আমি হয়তো এটা আমার পরিচিত একজনও হয়েছে বলে জানতে পারছি, কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেক হচ্ছে। অনেক মা বাপ এই ধরনের দুর্বিষহ ঘটনার শিকার হচ্ছে, অনেকেই হচ্ছে। সরকার এদিকে দৃষ্টি দেওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। ওই খালি ঠাসাঠাসি করেন না, সংবিধান নিয়ে, ৭১ নিয়ে, এই নিয়ে, এইগুলো থাকবে, চলতে থাকেন। সঠিকভাবে কাজ করার জন্য সস্তা কি বলে যেন জনপ্রিয়তার জন্য চেষ্টা করে লাভ নাই। আপনি কাজ করেন আপনারা, তাহলে জনপ্রিয়তা পাবেন। এবং আপনাদের দলের যেসব গুন্ডামাস্তান এখন রাস্তায় বেরোচ্ছে, এগুলারে কন্ট্রোল করতে হবে। কারণ তারেক রহমান, আপনাকে আরো শক্ত হতে হবে, আপনাকে আরো শক্ত হতে হবে। যারা অন্যায় করে তাদেরকে ফায়ার করতে হবে, সোজা কথা, হায়ার অ্যান্ড ফায়ার। যোগ্য লোককে মেধার ভিত্তিতে আপনি পদায়ন করেন, এবং যারা অযোগ্য, পারফরমেন্স দেখাতে পারছে না, তাদেরকে খোদা হাফেজ বলে দেন, সোজা কথা। এবং এই পুলিশ ফোর্সকে সংস্কার বিষয়টি খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।